এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সর্দি জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হয়েছে, একটা বেডে 3জন 4জন পর্যন্ত জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগে আক্রান্ত বাড়ায় 6 মাসে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। জুলাই সনদ ধারণ করে বিএনপি। বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর। গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদের। এবং লিবিয়ায় খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশির মৃত্যুতে ভুক্তভোগী পরিবারের মামলা। শনাক্ত 9 দালাল আত্মগোপনে। তদন্তে সিআইডির মানব পাচার ইউনিট। জনপথে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এদিকে জ্বালানি সাশ্রয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তথ্য জানান শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 দিন অনলাইন, পরদিন অফলাইনে, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days a week করছি। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেল মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান, মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের 1 দিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে নানা গুঞ্জন থাকলেও এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, আগের মতোই অপরিবর্তিত থাকবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মজুদ বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল মিলছে না। এতে বিপাকে চাষি, যানবাহন চালকরা। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় গ্রাহকের প্রত্যাশা পূরণে ব্যর্থ তারা। মনিটরিংয়ের মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস প্রশাসনের। পাম্পে সুদীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি তেল না পেয়ে ফেরা শূন্য হাতে।
মঙ্গলবার সকাল থেকে নড়াইলের পাম্পগুলোতে এমন চিত্র। ক্রেতাদের অভিযোগ সংকট নয়, বরং সিন্ডিকেটের কারণেই এমন ভোগান্তি। তবে মনিটরিংয়ের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস প্রশাসনের। ঠাকুরগাঁয়েও একই ভোগান্তি যানবাহক চালকদের। নির্দিষ্টভাবে জানতে পারছি না যে এই পাম্পে তেল দেবে, দেখা যায় এক পাম্প থেকে আরেক পাম্পে যাচ্ছে, ওই পাম্পে তেল পাচ্ছি না, সিরিয়ালে দাঁড়ায় আছি, সিরিয়াল আসার আগে শেষ। প্রত্যেক পাম্প সমিতিকে আমরা বলে দিয়েছি তারা ওখানে একটা বোর্ড বা ব্যানারের জন্য সময়টা উল্লেখ করে দেয়, এই সময় তেল বিতরণ করা হবে। আর গ্রাহক ভোগান্তি কমাতে, ওখানে জট কমাতে ইতিমধ্যে আমরা প্রত্যেক পাম্পে 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, ট্যাগ অফিসার দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সংকটে রাঙ্গামাটির সাথে লংগদু বাঘাইছড়ি রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। অকটেন না পাওয়ায় বোট চলাচলও বন্ধের কথা জানান চালকরা। তেলের সংকটে আমরা বোটগুলো চালাতে পারতেছি না, বোট বন্ধ থাকাতে আমাদের ইনকামও বন্ধ হয়ে গেছে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে সালাম ভলকানাইজিং দোকানে অবৈধ মজুত করে রাখা 1671 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানি তেলের সংকটে বেনাপোল বন্দর থেকে অক্সিজেন, শিল্প কারখানার কাঁচামাল, মাছ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। পাম্পগুলোতে তেল দিচ্ছে না, ঘন্টার পর ঘন্টা জাম বেঁধে থাকছে। তেল দিচ্ছে 2000-3000 টাকার দীর্ঘ লাইন থাকার পরে, কিন্তু আমরা এই দূর দূরান্তে যেতে পারছি না এই তেলের সংকটের কারণে। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় পাইপলাইনের মাধ্যমে চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে 7000 মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। এ নিয়ে মার্চ মাসে 22000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি হলো। এপ্রিলে আসবে আরও 40000 মেট্রিক টন। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুর সঙ্গে মিশতে না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। দ্রুতই আসবে ভ্যাকসিন। দেশজুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবাজিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হইতো, রোগীর জন্য ভালো হইতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 98 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ, যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি, তবে নোট অব ডিসেন্ট ছাড়া অন্তর্বর্তী সরকারের সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল। সংসদ অধিবেশনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। বিকেলে সংসদ অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পরে সংবিধান সংস্কার পরিষদের আদেশের ওপর শুরু হয় 2 ঘন্টার আলোচনা। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সংবিধান কি 71-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? সংবিধানে আস্থা রেখেই জুলাই স্পিরিট ধারণের পথ বের করতে হবে। বক্তব্যে এনসিপিকে জামায়াত জেনারেশন না হয়ে জেনজির প্রতিনিধিত্ব করার আহ্বান জানান তিনি। 11 দলীয় জোটের এমপি আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানে সরকার পতন সংবিধান মেনে হয়নি। গণভোট আদেশকে আইন না বলা ধৃষ্টতা বলে মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদের স্বাধীনতা বিরোধীর সঙ্গে
ট্যাগ দিয়েছেন পার্থ। গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান হাসনাত। একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই আদেশ। আমরা তো আছি জুলাই জাতীয় সনদে, যেটা জাতির সামনে সবাই স্বাক্ষর করেছি সেটাই, এবং এই জুলাই জাতীয় সনদের পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন। এখন বিষয়টি আলোচনার জন্য আপনি সংসদ সদস্যদেরকে সে সুযোগ দিবেন। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই যে আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের ১৫২ নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে খাবার ও পানির অভাবে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ৯ দালালকে শনাক্ত করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে ১০ ভুক্তভোগীর পরিবার। মামলা দুটি ঢাকায় সিআইডি সদর দপ্তরের মানব পাচার ইউনিট তদন্ত করবে। সিআইডি জানায় দেশি বিদেশি দালাল চক্রের সদস্যদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। মাসুদুর রহমানের রিপোর্ট। গত ২৭ মার্চ ইউরোপের দেশ গ্রিসের উপকূল থেকে ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত হয় সরকার। জীবিত উদ্ধার একজনের মাধ্যমে জানা যায় লিবিয়ার গেমঘট থেকে ২১ মার্চ নৌকায় করে ৪৫ জনকে নিয়ে গ্রিসে রওনা করে দালালরা। ৫-৬ দিন সাগরে ভাসতে থাকে নৌকাটি। এতে খাদ্য ও সুপেয় পানির অভাবে মারা যায় ২২ জন। পরে তাদের নৌকা থেকে ফেলে দেওয়া হয়। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারানো ১২ জনের বাড়ি সুনামগঞ্জে। ঘটনা জানার ৩ দিন পর নিহত ২ জনের বাবা বাদী হয়ে সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় বলা হয় নিহত ১২ জনের সঙ্গে ১৩ লাখ টাকা করে চুক্তি হয়। গত বছরের ডিসেম্বরে তাদের ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়ায় নিয়ে গ্রেম ঘরে রাখা হয়। পরে সেখান থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার সময় ঘটে ঘটনা। ২ মামলায় ৯ জন দালালের নাম উল্লেখ করা হয়। তারা হলেন ইতালি প্রবাসী সালে আহমেদ, লিবিয়া প্রবাসী জসিম, মিকাইল মিয়া, মজিবুর রহমান, বিল্লাল মিয়া, দুলাল মিয়া, আজিজুল ইসলাম, জসিম মিয়া ও এনাম। আসামিরা সবাই ভুক্তভোগীদের এলাকার। এই সংক্রান্তে আমরা দুটি মামলা রুজু হয়েছে, দিরাই থানায় একটি এবং জগন্নাথপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। সিআইডি বলছে ঘটনা জানার পর থেকে ছায়া তদন্ত করছে তারা। অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে। লিবিয়া এমবেসিতে আমরা কথা বলেছি আমাদের যে ইটালি এমবেসি আছে, এখানকার যে প্রতিনিধি আছে উনিও এখানে এসেছিলেন, ওনার সাথে কথা বলেছি এবং গ্রিসেও আমরা যোগাযোগ করেছি। সেদিন থেকে আমরা ছায়া তদন্ত শুরু করেছি এবং ১২ জনকে আমরা এ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি। যারা জড়িত তাদেরকে আমরা অচিরে আইনের আওতায় আনবো এবং এই মামলা খুব দ্রুতই আমরা সিআইডি থেকে তদন্ত করব বলে সিদ্ধান্ত হয়েছে। ঘটনায় জড়িত দেশি বিদেশি মানব পাচারকারী চক্রের সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি সিআইডির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে বাস চাপায় দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশা। প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অন্তত ৬ জন। বিকেলে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বরিশালগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা শ্রাবণী পরিবহনের বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ছিটকে পড়ে পাশের খাদে। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অটোরিকশার এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাতক্ষীরায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। দুপুরে আশাশুনি শ্রীউলা বাজার এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে 4টি ব্যারেলে ৮০০ লিটার পেট্রোল জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অবৈধভাবে পেট্রোল রাখার অপরাধে একজনকে ১০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিচারক মারুফা খাতুন। জব্দকৃত পেট্রোল নিলামে ৫ লিটার ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। দেখছেন জনপদের সময়। ফরিদপুরে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে খালাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাগ্নেকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ মার্চ সকালে নগরকান্দার পূর্বপাড়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় বৃদ্ধা জামেলা বেগমের মরদেহ।
পরদিন জামেলার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শুরু করে পুলিশ। সোমবার চরভদ্রাসমের গাজীর টেক থেকে জামেলার ভাগ্নে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, সম্প্রতি খালার কাছে টাকা চায় ঋণগ্রস্ত হয়ে পড়া আলমগীর। জামেলা টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে খালাকে হত্যা করে মরদেহ ফেলে রাখে সেপটিক ট্যাঙ্কে। দেখছেন জনপদের সময়। জমে উঠেছে বগুড়া 6 আসনে উপনির্বাচনে প্রচারণা। বিভিন্ন আশ্বাস নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা। সকালে উপশহর ও শৈলালপাড়া এলাকায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। পরে বাঘপাড়ায় মহিলা সমাবেশে যোগ দেন তিনি। এ সময় সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচির ধারাবাহিকতা তুলে ধরে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বাদশা। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। 1 এপ্রিল থেকে 3টি ভিন্ন ক্যাটাগরিতে সহায়তা কার্যক্রম চালু করতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী ওই সময় বড় আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে আরও প্রায় 30,000 শিশু। এদের মধ্যে 78% নারী ও শিশু এবং প্রায় 12% প্রতিবন্ধী ব্যক্তি। বৈদেশিক সাহায্য যদি না থাকে, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা অনেক বেশি সংকুচিত হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় সীমান্ত যে অপরাধগুলো আছে সেগুলোতে জড়িয়ে যাচ্ছে। ক্যাম্পের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বর্তমানে এই বিশাল জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতদিন জনপ্রতি মাসে $12 সম পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হতো। এবার নতুন ব্যবস্থায় রোহিঙ্গাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। পরিবারের খাদ্য নিরাপত্তা অবস্থা ও সম্ভাব্য খাদ্য ঘাটতির ভিত্তিতে নির্ধারিত হবে সহায়তার পরিমাণ। ফলে 1 এপ্রিল থেকে ভিন্ন ভিন্ন হারে রেশন প্রদান করবে WFP। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানায়, বড় দাতা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় অর্থ সংকট দেখা দিয়েছে। এ কারণে WFP এখন নিড বেস পদ্ধতিতে সহায়তা দিতে যাচ্ছে। সীমিত সম্পদের মধ্যে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব পরিবারে সক্ষম জনশক্তি আছে তারা বিভিন্ন এজেন্সিতে, NGO-তে ভলান্টিয়ার হিসেবে, পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করে। ক্যাম্পের ভিতরেই ছোটোখাটো দোকান করে। এরকম ফ্যামিলি তারা UNHCR এর ডাটাবেজের উপর নির্ভর করে এটা করছে। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতারা। তাদের আশঙ্কা, সহায়তা কমে গেলে ক্যাম্পে অপরাধ প্রবণতা বাড়তে পারে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে 33টি ক্যাম্পে অন্তত ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাস করছে রোহিঙ্গারা। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের উখিয়া এলাকার ক্যাম্পগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।